বৈধ সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন এটা করব না, ওকে। আরও ভয়ঙ্কর কথা, আমরা নির্বাচন হতে দেব না, নির্বাচন হতে দেব না কি বলা যায় আইনে? তাহলে তো আপনাকে আমি মামলাকে ধরতে পারি। ধরলে আপনি মামলা যাকে ধরি তার প্রথম গন্তব্যস্থল কোথায়? হাজত যেতেই হবে। তারপরে আইনের প্রক্রিয়া আছে, নিবন্ধিত রাজনৈতিক দল আপনি কীভাবে ঘোষণা দিতে পারেন? সঙ্গে সঙ্গে তো আপনি আইনের মুখোমুখি হয়ে গেলেন, আইনের বিধান মতো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার, যে কোনো সরকার হোক, তার গ্রহণযোগ্যতা, তার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে তার ব্যবহারের উপরে। ডাকাতি করে, আগুন দিয়ে, রেললাইন উপড়িয়ে, জনগণের সম্পদ ধ্বংস করে, আর এই সরকার যদি বসে থাকে, পরিবেশ মাপজোক কে করবে? আপনি বলবেন পরিবেশ খারাপ, আমি দেখছি পরিবেশ ভালো। হ্যাঁ, খারাপ করার প্রচেষ্টা, রেল লাইন তুলে আগুন দিয়ে মানুষকে হত্যা করে, পুলিশ কনস্টেবলকে হত্যা করে, তাতিয়ে উস্কিয়ে একটা 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 পরিবেশ সৃষ্টি করা। এখন পর্যন্ত সেই সৃষ্টি হয় নাই। মানুষ খুব সহিষ্ণু। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে যাচ্ছি, কারণ আমাদের এই 15 বছরের রেকর্ড বাংলাদেশের বঙ্গবন্ধুর 3-4 বছর পরে, যে মাঝে প্রায় 30 বছরের মতো নানাভাবে একটা কি বলবো অন্ধকার জগৎ, অন্ধকার ছিল, তার তুলনায় আমরা যে পরিবর্তন হয়েছে গত 15 বছরে, দৃশ্যমান, পরিমাপযোগ্য, মানুষের জীবনে পরিবর্তন এনেছে শেখ হাসিনা সরকার। সুতরাং আমরা তো অত্যন্ত আনন্দের সঙ্গে, উৎফুল্লভাবে, গর্বের সঙ্গে নির্বাচনে যাচ্ছি। মোটা দাগে 2 ধরনের সমস্যা, চ্যালেঞ্জ। কিছু বহিরাগত চ্যালেঞ্জ সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ইউক্রেন যুদ্ধ হবে আমরা তো ভাবি নাই। তারও আগে যে বিশ্বব্যাপী অতিমারি কোভিড এইভাবে ধীরে ধীরে চন্দ্রগ্রহণের মতো, সূর্যগ্রহণের মতো আগায় গিয়ে সারা দুনিয়াটাকে আচ্ছন্ন করে ফেলবে এবং অর্থনীতি প্রায় সর্বত্র অর্থনৈতিক চাকাকে প্রায় স্থবির করে দিয়েছিল। তো আমরা তো এফেক্টেড ছিলাম ওখানে। কোভিড যারা প্রথমে, পরবর্তী পর্যায়ে আমাদের যারা বলে ইউক্রেন যুদ্ধ, এই দুইটা, আরও অনেকেই আছে, কিন্তু এই দুইটা বাইরের প্রধান চ্যালেঞ্জ। আর ভিতরের চ্যালেঞ্জও কিছু কিছু চলে এসছে ইতিমধ্যে। প্রথম চ্যালেঞ্জ যেটা ভিতরের, আমাদের রাজনৈতিক যে আমাদের যে সমাজ, এখানে একটা ভিন্নমুখী, একটা সম্পূর্ণ বিপরীতধর্মী একটা শক্তির সঙ্গে আমাদেরকে মুখোমুখি যেতে হচ্ছে। এরা, আমরা যে ধরনের আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যে উদ্দেশ্য বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, একটু মোটামুটি পর্যায়ে সাম্যের কাছাকাছি যাওয়া, অদূর ভবিষ্যতে আরও বেশি করে বৈষম্য কমিয়ে আনা, একটি শিক্ষিত বিজ্ঞানসম্মত জাতি তৈরি করা, এর সঙ্গে যারা বিরোধী, প্রধান বিরোধী দল বলা হয় বিএনপি, তাদের রাজনীতির একটা প্রচণ্ড রকমের একটা ভিন্নতা আছে। তারা, আমরা যেমন জাতীয়তাবাদ আমাদের ভিত্তি, পরিষ্কার বলেই ফেলি, আমরা আইনগতভাবে বাংলাদেশি, পাসপোর্টের প্রয়োজনে, কিন্তু আমরা তো নৃতাত্ত্বিকভাবে রক্তে আমরা বাঙালি, সেটাকে আমরা কখনো ছাড়বো না। কারণ আমাদের স্বাধীনতার পেছনের প্রধান শক্তিই ছিল এই বিষয়টি, বাঙালিত্ব, সেটা আমরা প্রতিষ্ঠা করব। তাদের তো সেটা নেই। তারা বরঞ্চ প্রথম সুযোগে এই বাঙালিকে হত্যা করার চেষ্টা করে তারা বাংলা ভাষা বাংলাদেশি নিয়ে এসছে এবং এটা করে তারা দেশের মধ্যে তারা একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে তারা একটি পুরনো ইস্যু, এই দেশের ধর্মীয় বিষয়, আসলে কোনো বিষয় না, ব্যক্তিগত ব্যাপার। কেউ গরু খায়, কেউ মাছ খায়, কেউ মুরগি খায়, কেউ কিছুই খায় না, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ কিছুই না, হতে পারে, কিন্তু এটাকে তারা রাজনীতির তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চায়। সুতরাং জাতীয়তাবাদ তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কারণ তাদের এটা প্রধান শক্তি তারা মনে করছে বিরুদ্ধে।
আর ধর্মটাকে তারা পালের হাওয়া হিসেবে ব্যবহার করছে, এই দুটা। আর অন্য যেগুলো বিষয় আছে যেমন বাজার অর্থনীতি, তারা আমাদের সঙ্গে খুব বেশি একটা ফারাক নেই। তারা খোলা বাজার অর্থনীতি বিশ্বাস করে, আমরা খোলা বাজার, তবে আমাদের এখানে একটা ফারাক না বললেও আছে। তারা হলো অনিয়ন্ত্রিত খোলা বাজার, আমাদের হলো নিয়ন্ত্রিত কল্যাণের জন্য, যাতে দরিদ্র মানুষগুলো, গ্রাম, এখানে বিরাট বিভাজন আছে আমাদের অর্থনীতিতে, শহর বনাম গ্রাম, এখানে এইভাবে কিন্তু গড়ে উঠেছে। সকল বিনিয়োগের বৃহৎ অংশ গেছে শহরের দিকে, সকল বিদ্যা, শিক্ষা, চিকিৎসা, এভরিথিং নিউ, ক্ষমতাও ছিল শহর, বিনিয়োগও ছিল শহর। সেই জায়গাতে শেখ হাসিনা সচেতনভাবে গ্রামের দিকে আমাদেরকে ঘুরিয়ে নিয়েছে মাথাটাকে, এবং গ্রামে বিনিয়োগ উনি বাড়িয়েছে। গ্রামে বিনিয়োগ বাড়ার ফলে গ্রামের জীবনমান অনেক উন্নত হয়েছে। প্রধান উদাহরণ বিদ্যুৎ। বিদ্যুৎ একটা বড় চালিকা শক্তি, পারহ্যাপস খুব সম্ভব প্রথম চালিকা শক্তি উন্নত জীবনমানের জন্য। সেখানে বিএনপি কোনো গ্রামের দিকে নজরই দেয় নাই, উৎপাদন তারা নজর দেয় নাই। তারা ছিল শহরভিত্তিক বড় বড় শহরগুলোকে বিদ্যুতায়িত রাখা, কিছু শিল্পের জন্য বিদ্যুৎ ব্যবস্থা করা। কিন্তু আমরা শহরেও করেছি, আমরা অবহেলা করিনি, কিন্তু গ্রামে আমরা মনোযোগ দিয়েছি। ফলে আমরা সবচেয়ে বড় চমক যেটা শেখ হাসিনার শতভাগ বিদ্যুতায়ন গ্রামে গঞ্জে মানে সারা দেশে, এটা তো বিএনপির কাছেও আসতে পারবে না। তো এই যে তাদের সঙ্গে আমাদের তফাৎটা হলো, প্রথম বললাম জাতীয়তা বোধ, আমরা বাঙালি বলে গর্ববোধ করি, তারা করে না। তারা কি বলে বাংলাদেশি, ওটা পাসপোর্টের প্রয়োজনে। আমি আবার বলছি, আগেও বলছিলাম, তারা আমরা বাঙালি পরিচয়ে গিয়ে দুনিয়ার যে কোনো জায়গায় বসতে চাই, নিজেকে তুলতে চাই, বাংলা ভাষা, বাংলা কাপড়, বাংলা খাবার, বাংলা গান, বাংলা শিল্প, এইগুলোকে নিয়ে। তারা এগুলো না, তারা কি বলে তারা ভালো করে বলতেও পারবে না। তো এইসব বিষয়ের সঙ্গে তাদের একটা চলমান কনফ্লিক্ট আছে, মুখোমুখি ভাব। এবং এই কনফ্লিক্টটা পাকিস্তানের সময় ছিল, এইটা তারা ইনহেরিট করেছে। আমি সরি টু সে, বলা ঠিক কিনা জানি না, তাদের মধ্যে অবশ্য মুক্তিযুদ্ধ অনেকেই আছেন, কিন্তু পাকিস্তানিদের সেই যে মুসলিম লীগের যে অবশিষ্টাংশ বা যেটা, তারাই ধারণ করে এখন মুসলিম লীগের আদর্শ, অবৈজ্ঞানিক আদর্শ, অগণতান্ত্রিক আদর্শ, সামরিক শাসনের আদর্শ, তারাই ধারণ করে। আমরা তো সেটা করি। ভালো মন্দ হলো তুলনামূলক বিষয়। আমরা মূল্যস্ফীতিতে পারি নাই, অন্যরা পেরেছে, এই সহজে বলা যাবে না। আমাদের শ্রীলঙ্কাকে প্রায় উদাহরণ দেওয়া হয়, শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন আমাদের চেয়ে উপরে, আপনি খোঁজ নেন। পাকিস্তানের তো প্রশ্নই ওঠে না, আমাদের চেয়ে 4-5 গুণ উপরে আছে এখনও। ভারতের নিচে ছিল 5-6-এর, এই মাসে তারা 7 ছুঁয়েছে, তারা বাড়ছে। ইংল্যান্ডে একটা বুড়া অর্থনীতি, একদম দুনিয়ার সব নিয়ে গিয়ে বসে আছে, তারা 8-9 উঠেছে, তারা একটু সামান্য কমছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো 4-5 তারা মুদ্রাস্ফীতি ছিল। টার্কি একটা বড় অর্থনীতি আমাদের তুলনায়, সেখানে এখনও 30-এর কোঠায় বা আর বেশি মূল্যস্ফীতি আমি ধারণা করছি। এটা বলার অর্থ এটা নয় যে আমরা স্বীকার করি কষ্ট হয়, তবে এইটাও ঠিক, মূল্যস্ফীতি কিন্তু কিসের উদাহরণ? এইটা প্রবৃদ্ধির উদাহরণ। অর্থনীতিটা বাড়ছে, স্ফীত হচ্ছে, বড় হচ্ছে। বড় হওয়ার ফলে নতুন নতুন ভোক্তা ব্যক্তি আয় বাড়ছে, বাজারে ঢুকছে। ঢুকলেই তো সে আগে খেত ট্যাংরা পুঁটি, এখন খাবে পাঙ্গাস মাছ, আগে খেত পাঙ্গাস মাছ, এখন খাবে ব্রয়লার মুরগি, আগে খেত ব্রয়লার মুরগি, এখন খাবে দেশি মুরগি, গরু, এইভাবে চলছে। তো আমাদের যে মূল কথা হলো যে আমাদের প্রবৃদ্ধির ফলে, মাথাপিছু আয় বাড়ার ফলে ভোক্তার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু আয়টা লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। তার চেয়ে বড় কথা সরবরাহ, উৎপাদন লাফিয়ে বাড়ে না। ধান আপনি 4 মাসের আগে তো ফলালেও ঘরে আনতে পারবেন না। সবজি বলুন বা মাছের চাষ করুন, আপনাকে কয়েক মাস সময় দিতে হবে। এই যে ফারাকটা, উৎপাদনের, বাজার সরবরাহ এবং মানুষের চাপ, নাম্বার অফ বায়ার বেড়ে যাওয়া,
এই দুইটার ফলে কিন্তু মূল্যস্ফীতিটা হচ্ছে বলে অনেকে বলে। এছাড়া আরেকটি ভয়ঙ্কর বিষয় আছে মূল্যস্ফীতি, আর দুইটা বিষয় আছে, অনেকগুলোর মধ্যে বলবো। একটা হলো ডলারের সঙ্গে আমাদের টাকার মূল্যের অবমূল্যায়ন। যেসব জিনিস আমরা ইম্পোর্ট করি, ডলার পেমেন্ট করি, প্রতিনিয়ত বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে, সেটার দাম জিনিসপত্র পড়ে। আর শেষে যেটা বলা উচিত আমাদের জনগণের জানা দরকার, এই যে গত কয়েক মাস যাবৎ প্রথমে মোটামুটিভাবে, তারপরে মাঝামাঝিভাবে, এখন চরমভাবে যে রাস্তাঘাটে কি বলা হয় কর্মসূচি, বাস পোড়াও, ট্রাক পোড়াও, আটকাও, করতে দিব না, এর ফলে কিন্তু বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজার হলো হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে আঘাত পড়ছে, কম হোক আর বেশি হোক। ফলে এমনিতেই আমরা মূল্যস্ফীতি চাপে ছিলাম, তাদের এই কাজের ফলে বাজারে মাল সরবরাহ কমে গেছে। হয়তো কপি আছে বগুড়াতে, হয়তো চাল আছে ময়মনসিংহে, কিন্তু রাস্তাঘাটে যদি বাধাপ্রাপ্ত হয়, চাঁদাবাজি করা হয়, তার ট্রাকটা পুড়িয়ে ফেলে কোন মালিক ট্রাক দিয়ে মাল ক্যারি করবে? তো এই সব মিলিয়ে আমরা মূল্যস্ফীতির মধ্যে আছি। তবে আমি যেটা বলি প্রায় আমার ক্ষুদ্র বুদ্ধিতে, অন্যান্য অনেক দেশে ভয়ঙ্কর মূল্যস্ফীতি হয় যেটাকে বলে লাগামহীন। গত মাসে 7, এই মাসে 15, তারপরে মাসে 30, এইটা অসহনীয়। আমাদের মোটামুটি ক্রিপিং, পায়ে পায়ে এগোচ্ছে, 0.23, 0.57, 0.65 এরকম করে বাড়ছে, আমি অস্বীকার করছি না। ওয়েজ রেট যেটা মজুরি, সেটা সামান্য বাড়ছে, দুটার ফারাক বেশি আছে কিন্তু বাড়ছে। এই বাড়ার ফলে আমি মনে করি, আমি কোনো কমাবার চেষ্টা করছি না, অনেকের কষ্ট হচ্ছে, আমি মনে করি মোটামুটিভাবে সহনীয় আছে। আর তাছাড়া এটা বলা উচিত, কাদেরকে বেশি এফেক্ট করে? যাদের আয় কম, নিশ্চয়ই আদমজি বাওয়ানি অথবা আমাদের বড় বড় সাহেব যারা আছে এখন, অথবা আমি ধরুন, আমাকে তো এটা ক্ষতি করছে না, পেঁয়াজের দাম, ডিমের দাম, আমি পারছি। নিচের দিকে যে 30 ভাগ মানুষ আছে, 20 ভাগ তো শিক্ষিত দরিদ্র, আরও 10 ভাগ দরিদ্রের কাছাকাছি, 3 জনে 1 জন, তাদের জীবনে কষ্ট হচ্ছে বেশি। কি করে সরকার 1 কোটি কার্ড, মানে 5 কোটি মানুষ ন্যায্য মূল্যে, কম মূল্যে মাল দিচ্ছে, সরবরাহ করছে। এর ফলে তো এইটার উপরে একটা মূল্যস্ফীতির উপরে একটা পানি ছিটা পড়ছে। তারপরে ধরুন কম দামে চাল, ন্যায্য মূল্যে চাল, অনেক কর্মসূচি সরকারের আছে দরিদ্র মানুষের জন্য, তালিকাবদ্ধ দরিদ্র আছে, যেগুলো মানে আমাদের ইউএনও সাহেবরা, ডিসি সাহেবরা তৈরি করে, তাদেরকে আমরা দিচ্ছি। যে সকল মাল ইম্পোর্ট করতে হয় সেখানে ভ্যাট শুল্ক এগুলা প্রশমিত করছি। ট্রাক দিয়ে সরাসরি রাস্তাঘাটে মাল বিক্রি করছি। আপনি যদি দাঁড়ান লাইনে, কষ্ট হবে, এটা কোনো আনন্দের বিষয় নয়, কিন্তু আপনি লাইনে ধরে মাল কিনতে পারবেন, সেইটাও কিছু প্রশমিত করে। আমরা মূল্যস্ফীতিকে 4 দিক থেকে আক্রমণ করছি। বেনিফিটটা পাচ্ছে কারা? নিম্ন আয়ের মানুষ, তারা সহ্য করে বেশি, সবচেয়ে বেশি সহিষ্ণু, তাদের প্রতিবাদের ভাষা নেই, নীরবে আছে, সেইখানে আমরা ব্যয় করছি। আর প্রতিবাদ মুখর মাঝারি আয়ের যারা, মধ্য আয়ের, উচ্চ আয়ের মানুষ এগুলো খুব একটা চিন্তা ভাবনা করে না। উপরে 20 ভাগ আছে, এটা গায়ে হাওয়ার মতো লাগেই না। হাওয়ার এটা স্বীকার করা ভালো। তো এইভাবে আমরা এইটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছি। তারা তো আসতে চায় না, তারা আগেই তো বলেছে, তারা চূড়ান্ত কথা 1-2 বছর আগেই বুঝে বলছে, শেখ হাসিনার সরকারের আমরা যাব না। এইটা অবৈধ, অসাংবিধানিক, অন্যায় কথা। কোনো দলীয় সাংবিধানিক রাজনীতি, যে সংবিধান আছে, আইনকানুন আছে, এটা বলা যায় না। আপনি তো সংসদেও ছিলেন, এই বছরের শুরুতে সংসদেও ছিলেন, 7 জন সদস্য ছিল, সেখানে আপনারা তর্ক করেছেন, বিভিন্ন ধরনের আপনি মন্তব্য করেছেন, তাহলে কীভাবে আপনি এই কথাটা বলেন? সুতরাং এইটা ঠিক নয় আমি মনে করি। তখন আপনি বলছেন এত লোকের বাইরে রেখে, কারা বাইরে আছে? জেলে। অল রাইট, আমি জেল কথায় বাইরের জেল মিন করেছিলাম। জেলে কারা আছে? যারা অপরাধ করেছে। আপনি কি চান গাড়ি পুড়াবে তাকে আমরা পুলিশে ধরবে না? আপনি স্বীকার, আমি গাড়ি পুড়ালে আমাকে ধরা উচিত? ডিল মারা যারা, এমনকি যদি সত্যি বলতে হয়, যদি খোলামেলায় কেউ বলে উচ্চ আদালতকে অবহেলা করে, রায়ের বিরুদ্ধে কথা বলে, ফরমাইশি রায় বলে,
আদালতের, তাহলে তো গণতন্ত্র চলবে না। এইটা তো অপরাধ। আমি যতদূর বুঝি, সামান্য আইন যেটুকু বুঝি, আপনি যদি একটা বৈধ সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন এইটা করব না, ওকে। আরও ভয়ঙ্কর কথা, আমরা নির্বাচন হতে দেব না, নির্বাচন হতে দেব না কি বলা যায় আইনে? তাহলে তো আপনাকে আমি মামলাকে ধরতে পারি। ধরলে আপনি মামলা যাকে ধরি তার প্রথম গন্তব্যস্থল কোথায়? হাজত যেতেই হবে। তারপরে আইনের প্রক্রিয়া আছে, আদালত যদি বেল দিয়ে দিবে না দিয়ে না দিবে, এটা আদালতের ব্যাপার। এটাকে সরকারকে কেন দোষারোপ করা হবে? সরকার তো কাউকে, সরকার ধরে না, সরকার অভিযোগ করে, ধরে আইন শৃঙ্খলা বাহিনী আইনের আওতায়। আমি বললেই তো কাউকে ধরবে না। আমি হয়তো এমপি আছে আমার এলাকায়, আমি বলতে পারি অমুক লোকে এইটা করেছে, ওসি আমার কথা দৌড়িয়ে যাবে না, সে আমার কথা শুনবে, খোঁজ নেবে। এইটাই তার প্রাথমিক দায়িত্ব। আমার কথার মধ্যে কতটুকু সত্যতা আছে, তারপর যদি কনভিন্সড হয় না ঠিকই আছে, তাকে ধরবে, অবশ্যই ধরবে। তো এইটা নিয়ে তো কোনো, আপনি গণতন্ত্র চান, আইনের শাসন চান, আবার আইনকে বিদ্যাঙ্গুষ্ঠী দেখাবেন, বুড়ো আঙ্গুল দেখাবেন, দুটো একসঙ্গে চলে না। আমাদের বলতে দুটো সাইড আছে। আমি সরকার আমার এক সাইড, আমার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্য এক সাইড। বিএনপির ঝগড়াঝাটি বিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে, সেটা তারা করবে, তর্কাতর্কি করবে, যাই করুক, ইটি নয়, ঢিলাঢিলি নয়। আর সরকার, আমার দায়িত্ব হচ্ছে যারা আইন ভাঙবে তাদেরকে ধরার। আমি কি ব্রিটিশ শাসক না পাঞ্জাবি শাসক যে আমার কাছে দাবি তুলবে বেরিয়ে যাও, এটা না হলে হবে না, এটা অন্যায়। সুতরাং সরকারের দায়িত্ব সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করা, সরকারের দায়িত্ব সংবিধানকে মান্য করে প্রতিপালন করা, সরকারের দায়িত্ব বিভিন্ন সংস্থা আছে। আমার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচন কমিশন, তাকে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া। দলের নয়, সরকারের প্রাথমিক দায়িত্ব। দলের হইতে পারে নাগরিক হিসাবে, কিন্তু সরকারের আইনি দায়িত্ব সেটা করতে গিয়ে যদি আপনার সঙ্গে মুখোমুখি হয় আইনের ক্ষেত্রে, আপনি এটা তো জেনে শুনেই আপনি করছেন, আপনি সচেতন, একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আপনি তো মৌলিক বিষয়টা নিশ্চয়ই জানেন। তাহলে আমি বা মন্ত্রী এমপি হিসেবে কথা বলছি না, একজন বাংলাদেশের নাগরিক, এবং যথেষ্ট বয়স, আমার প্রচুর বয়সের একজন নাগরিক। আমি স্বাধীনতার যুদ্ধ আমি দেখেছি, স্বাধীনতার আগে পাকিস্তানের শাসন আমি দেখেছি সরাসরি। স্বাধীনতার যুদ্ধ এবং পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর লড়াই পুরোটা সময় আমি স্বচক্ষে সচেতনভাবে দেখেছি। একটু আগে যে কথাটা বলছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক অর্জন বাঙালিকে শৃঙ্খল মুক্ত করা, এটা অনেকে সহ্য হচ্ছে না, বলতে পারছে না। তারা প্রথমে চেয়েছিল স্বাধীনতার ইতিহাসটাকেই পাল্টে দিবে। তারা নায়কের জায়গায় খলনায়ক তৈরি করার চেষ্টা করেছিল। স্বাধীনতার প্রধান নায়কের বিরুদ্ধে অন্য একটা নায়ক খাড়া করার চেষ্টা করেছিল। কয়েক বছর তারা প্রচুর দখল করে রাষ্ট্র ক্ষমতা চেষ্টা করেছে, সেটা টিকে নাই, টিকবে না। এখন তারা চেষ্টা করছে অন্যভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বা এই সরকারকে প্রতিহত করা। এইগুলো তো এইভাবে নয়, এইগুলা করার বিধিবিধান আছে, আপনাকে আইন কানুন মেনে করতে হবে। এখন যদি তারা নির্বাচন শুনেন, নির্বাচন প্রতিহত করার যে একটা ঘোষণা, নিজেকে বলবেন একটি নিবন্ধিত রাজনৈতিক দল, আপনি কীভাবে ঘোষণা দিতে পারেন? সঙ্গে সঙ্গে তো আপনি আইনের মুখোমুখি হয়ে গেলেন, আইনের বিধান মতো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার, যে কোনো সরকার হোক, তার গ্রহণযোগ্যতা, তার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে তার ব্যবহারের উপরে। ডাকাতি করে, আগুন দিয়ে, রেললাইন উপড়িয়ে, জনগণের সম্পদ ধ্বংস করে, আর এই সরকার যদি বসে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগকে বলছে না, সেটা তাদের বিষয়। সরকার দায়িত্বপ্রাপ্ত তো বসে থাকতে পারে না। সরকারের যেটুকু শক্তি আছে আইন কানুন প্রয়োগ করবে, এবং সেইটাই মার্কিন যুক্তরাষ্ট্র করে, ইংল্যান্ডে করে, ভারতে করে, আমরাও করি।
নাথিং নিউ অ্যাবাউট ইট। তবে একটা বলা উচিত, ওইসব দেশে নির্বাচন প্রতিহত করার ঘোষণা আমার জানা মতো আজ পর্যন্ত কেউ দেয় নাই। গত 30, 40, 50 বছরের মোটামুটি তো আমি দেখছি। ওখানে বিবাদ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তো একটাই বড় নির্বাচন, রাষ্ট্রপতি। সেটা নিয়ে এখনও মামলা চলছে, জেল টেল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু তারা তো ট্রাম্প সাহেব আন্ডার হাজার হাজার মামলার মধ্যে আছে। কিন্তু তার যে দলের যে তাকে কি করা, প্রার্থী করা কাজ চলছে, এবং সে হয়তো প্রার্থী হয়েই যায় মনে হচ্ছে মাঝে মাঝে। এইটা হলো তাদের গণতন্ত্রের শক্তি। আর আমাদের কি, রেল লাইন উপড়ে ফেলো, বাস বন্ধ করো, ট্রাকে ঢিল মারো, রাস্তাঘাট বন্ধ করে দাও, সরকারকে তাড়িয়ে দাও, এইগুলো তো হবে না। এগুলো মানে আমি বলছি না সরকার একদম কোনো ভুল ত্রুটি নেই, হতে পারে, মানুষের সরকার, সেটা মোকাবেলার পথ আইনেই আছে। সরকার যদি কোনো ভুল করে থাকে আপনি কোর্টে যাবেন, আদালতে যাবেন, নিম্ন আদালতে না পেলে উচ্চ আদালতে যাবেন, সিস্টেম ফলো করতে হবে। পরিবেশ মাপজোক কে করবে? আপনি বলবেন পরিবেশ খারাপ, আমি দেখছি পরিবেশ ভালো। হ্যাঁ, খারাপ করার প্রচেষ্টা, রেল লাইন তুলে আগুন দিয়ে মানুষকে হত্যা করে, পুলিশ কনস্টেবলকে হত্যা করে, তাতিয়ে উস্কিয়ে একটা 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 পরিবেশ সৃষ্টি করা, এখন পর্যন্ত সেই সৃষ্টি হয় নাই। মানুষ খুব সহিষ্ণু। বাংলাদেশ, আমি তো কিছু কিছু আমরা তো দেখে এসেছি, 60-এর দশকে বঙ্গবন্ধুর সময় তো আমি দেখে এসেছি। উনি বলছেন কাল কেউ ঘর থেকে বেরোবে না, এটা মাছিও ঘর থেকে বের হয় নাই, পিকেটার লাগে নাই, বাসে আগুন দেওয়া লাগে নাই। আমি সাক্ষী, আমি নিজে দেখেছি। এখন কি হয়, পিকেটার নাই, লুকিয়ে লুকিয়ে চোরাগুপ্তা ডিল মারে। দলবান্ধব পিকেটার কোথায় আছে তাদের? জনগণই এটা প্রতিহত করে। এবার নিয়ে আমি 3য় সংসদে আছি, 2009 থেকে একটানা আছি। 3টা সংসদে, প্রথমটাতে আমার কোনো দায়িত্ব সেভাবে ছিল না, কমিটির চেয়ারম্যান ছিলাম। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, একটা গুরুত্বপূর্ণ কমিটি, আরও ছিল অনেক কিছুতে। দ্বিতীয়তে আমি প্রতিমন্ত্রী ছিলাম 2 জায়গায়, এটা একটা অভিনব ব্যাপার। অর্থ এবং পরিকল্পনার প্রতিমন্ত্রী ছিলাম, বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি, আগামী তো হবে কিনা আমি জানি না। আর তৃতীয় আমার টার্মে, এই বর্তমান টার্মে আমি মন্ত্রী হিসেবে পরিকল্পনায় কাজ করছি। আমি গর্ববোধ করি, আনন্দ লাগে যে বাংলাদেশে যে পরিবর্তনের সময়, অবকাঠামোগত পরিবর্তন, শিক্ষায়, খাদ্যে, স্বাস্থ্যে, রেলে, কৃষিতে, সকল ক্ষেত্রে যে পরিবর্তন দৃশ্যমান, মাপযোগ্য, পরিমাপযোগ্য, এটা আমি একজন দর্শক। আমি কাজ করেছি কিনা বলছি, যদি আমার সইটো এখানে সেখানে আছে, আমি কিছু ক্লারিক্যাল কাজ করেছি, আমি গর্ববোধ করি। আমার জনগণের ওখানেও আমি কাজ করেছি, সারা দেশে যেমন বড় বড় প্রকল্প করেছি। সুনামগঞ্জে আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন নিয়ে, একনেকের অনুমোদন নিয়ে, আমার নিজের একা নয়, আমি নবটি, একনেকের অনুমোদন নিয়ে হাওড় এলাকায় অচিন্তনীয় কিছু কাজ করেছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, 500 হাসপাতাল, রানীগঞ্জ সেতু, নেত্রকোনার সঙ্গে উড়াল সেতু, আজমিরিগঞ্জ হয়ে আরেকটি সেতু বা সড়ক, আরও অসংখ্য কাজ, ছোট ছোট, নাম বলতে পারছি না এই মুহূর্তে, মনে সময় লাগবে, আমি করেছি। এগুলো মানুষ চোখে দেখছে। বিটাকের কেন্দ্র স্থাপন করেছি, ধান গবেষণা কেন্দ্র স্থাপন করেছি, আরও VET ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করি, অসংখ্য কাজ করছি। আরও কিছু পাইপলাইনে আছে, এই মুহূর্তে বন্ধ, যেহেতু আমরা নির্বাচনী সময়ের জন্য কিছু করতে পারছি না। নির্বাচনের পরপর নতুন সরকার, আশা করি আমরাই সরকার গঠন করব। আমি না থাকি, যেই আসুক সেই কাজ আমার করা যাবে। সুতরাং এইটাই আমি জনগণের কাছে আমার বার্তা। আমার ধারণা, বিশ্বাস করি তাদের সঙ্গে মিশে, গ্রামের মানুষ, আমি গ্রামের ছেলে, আমি গ্রাম নিয়ে গর্ববোধ করি, আমি গ্রামের প্রতিনিধি, তারা উন্নয়ন চায়। এই যে মাপজুক কথাবার্তা, অধিকার কত কিছু বলা হয়, ভালো কেতাবি কথাবার্তা ঢাকায় বসে, এগুলো শুনতে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। গ্রামীণ জীবনে, প্রান্তিক মানুষের জীবনে এটা 1 নম্বর ইস্যু নয় রে ভাই। প্রান্তিক মানুষের 1 নম্বর ইস্যু হলো তার পরিবার, তার শিশু, তার খাবার, তার রুজি, এইটা তার 1 নম্বর ইস্যু। মেডিকেল কেয়ার, বিনামূল্যে ক্লিনিক থেকে ওষুধ পাবে কিনা,
গ্রাম থেকে বেরোবার যে ছোট একটা খাল, এখানে একটা সেতু হবে কিনা, পুল হবে কিনা, এইগুলা তার প্রথম প্রধান চাওয়া। সে একটা গরিব মানুষটা কার্ড পাবে কিনা, সহায়তা কার্ড। সে একটা ভূমিহীন, সহায় সম্বলহীন, ভাসমান মানুষ পরিবার, সে একটা আশ্রয়ন প্রকল্পে সুন্দর একটা থাকার ঘর পাবে কিনা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। প্রায় 8 লক্ষ ঘর তৈরি, এইগুলা গ্রামের মানুষ চায়। গ্রামের মানুষ আমাদের পণ্ডিতি কথাবার্তা যেগুলো আমরা বলি, সম্মান করি, আমি অত পণ্ডিত নই, অবশ্যই সম্মান করার বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের বিষয় ইত্যাদি ইত্যাদি, জাতিসংঘের বিষয়। বাট আমাদের দৈনন্দিন দরকার আজকের খাবার, আজকের পরিষ্কার পানি, বসবাস, ওইগুলো অবশ্যই দরকার। বাট আগে খাবার, আইসক্রিম তো পরে খাবো, আগে পেটে ভাত খাই। আমার প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, আমি যে দল করি, দলের নেতৃবৃন্দ বলছেন, তার সঙ্গে অবশ্যই আমি একমত। আমার বার্তা একটা, গ্রামের লোকদের প্রতি। আমি গ্রাম্য বা গ্রামীণ যাই বলুন, আচরণ হয়তো গ্রাম্য হয়ে যায় মাঝে মাঝে, বাট আমি গ্রামীণ মানুষ। গ্রামের মানুষ বাংলাদেশ সর্বত্র, শুধু আমার সুনামগঞ্জের হাওর নয়, সারা বাংলাদেশের গ্রামের মানুষ প্রায় 70-75% মানুষ গ্রামে বাস করে। তাদের প্রতি আমার আবেদন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকার বঙ্গবন্ধুকে হত্যার পর যে গ্রামের দিকে নজর দিয়েছে, গ্রামে বিনিয়োগ করছে আগের তুলনায় বেশি, গ্রামে বিদ্যুৎ দিয়ে একটা জীবন কাঠির মতো কাজ করেছে, জাগিয়ে তুলেছে গ্রামকে। সেই গ্রামের ভোটারদের প্রতি আমার আবেদন থাকবে, এইটা যেন তারা মনে রাখেন, কে তাদের প্রকৃত বন্ধু, কে তাদের জীবনে প্রথম দৃশ্যমান পরিবর্তন এনেছে, শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আমার বিশ্বাস আমাদের গ্রামের লোকজন, আমার প্রতিবেশী যারা আছে বা যাদের সঙ্গে আমি কাজ করি, তারা এটা মনে রাখবেন।